সো জয় হিন্দ অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো আজকের আরও একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা তোমাদের সকলেরই, বিশেষ করে অ্যাসপিরেন্টসদের খুবই দরকার। আমি কিভাবে প্রিপারেশন নিতাম আর কীভাবে পড়তাম, ডেইলি রুটিনটা আমার বলে দিচ্ছি, ঠিক আছে? শুধু রুটিন না, কিভাবে পড়তাম, মানে এক একটা কোশ্চেন কীভাবে অ্যাটেম্প্ট করতাম যখন বাড়িতে প্রিপারেশন নিচ্ছিলাম, সেটা যদি না পারতাম সেটা কোথার থেকে আমি সলিউশনটা বের করতাম, কখনো বিধ্বস্ত লাগলে আমি কী করতাম, নিজেকে রিফ্রেশ করার জন্য কী করতাম, হ্যাঁ, কখন কখন ব্রেক নিতাম। তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের সকলকে আমি ব্যাপারগুলো শেয়ার করতে চাই, কারণ অনেকেই দেখছি যে কমেন্টে জিজ্ঞেস করছো যে কিছু কিছু ম্যাথস তুমি পারছো না, বা কোনো জিকে তোমার দ্বারা হচ্ছে না, বা কোনো কিছু তুমি খুঁজে পাচ্ছ না, তো সেগুলো কোথার থেকে বের করবে। তো কোথার থেকে বের করবে, কী কী সলিউশন, মানে টোটাল আমি বুদ্ধিগুলো দিব আজকে। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, কারণ এক একটা লাইন খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে? এইবার ডেলি তুমি ধরো একটা জিকে নিয়ে আজকে বলছি, ঠিক আছে? জিকে ধরো কোনো একটা চ্যাপ্টার লাইক জিওগ্রাফিতে ভারতীয় নদ নদী নিয়ে তুমি পড়ছো। ভারতের যত নদ নদী আছে, ভারত পশ্চিমবঙ্গ যত নদী আছে সেগুলো নিয়ে পড়ছো, ঠিক আছে? গঙ্গা যমুনার থেকে শুরু করে গোদাবরী, কৃষ্ণা কাবেরীর থেকে শুরু করে পেনগঙ্গা, ঠিক আছে? তারপরে সাবরমতী, যত নদী আছে, সুবর্ণরেখা, ইন্দ্রাবতী, এইভাবে প্রত্যেকটা নদী যা যা আছে তোমাকে প্রত্যেকটা পড়তে হবে, কোথায় এদের উৎসস্থল, কোথায় এটা শেষে কোথায় গিয়ে পড়ছে। অন্তর্বাহিনী নদী যেরকম আমাদের লুনি আছে, পশ্চিম বাহিনী কিছু নদী আছে, পূর্ব বাহিনী কিছু নদী আছে, ঠিক আছে? কোনটা পশ্চিম ঘাট থেকে আসছে, তো এইভাবে কোনগুলো হিমালয়ান নদী, ঠিক আছে? তারপরে হচ্ছিলো তোমার নর্থ ওয়েস্টের দিকে নদীগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে তুমি পড়া শুরু করলে, ঠিক আছে? কোনটা কার উপনদী, কোনটা শাখা নদী, এরকম বিভিন্ন বিষয় আছে, ঠিক আছে? বিহারের শোক কাকে বলা হয়, বা বাংলার শোক কাকে, কোন নদীকে বলা হয়, হ্যাঁ? ব্রহ্মপুত্র নদী কোন জায়গায় কী নামে পরিচিত, কোথায় ইউ আকৃতি শেপ ধারণ করেছে। তো এই ধরনের যে প্রশ্নগুলো আসছে, তো ধরো 60 কোশ্চেন্স আছে সেই চ্যাপ্টারে, ভারতের নদ নদীতে। তোমাকে 60 কোশ্চেন্সই পড়তে হবে, প্রত্যেকটা মুখস্থ করতে হবে, অপশানসগুলো দেখে নিতে হবে ভালো মতো। একটা কোশ্চেন যখন পড়বে, ভালো মতো আগে কোশ্চেনটা পড়ে বুঝবে যে কী জিজ্ঞাসা করেছে, তারপরে সেটার অপশানসগুলো দেখে কত নম্বর অপশান, ধরো সি নাম্বার অপশানে অ্যান্সারটা আছে, তখন সি নাম্বারটাকে গোল করতে হবে ওএমআর শিটে। তো যখন তুমি পড়বে তখন তো আর গোল করার ব্যাপার নেই, তো সেটা পড়ে নিলে, ঠিক আছে? এক প্রকার তোমার মুখস্থ হয়ে গেল, এক কথায় উত্তরের মতন। তোমাকে অপশানস না দিলেও তুমি অ্যান্সার করতে পারবা, এভাবে তোমাকে পড়তে হবে। এইবার কিছু কিছু ট্রিক্স তোমাকে বলছি, যে কোনো একটা প্রশ্ন, সেটা জিকে হোক, রিজনিং হোক, ইংলিশ হোক, বা ম্যাথসের হোক, ঠিক আছে? কোনো একটা প্রশ্ন যখন তুমি পারবে না, বা খুব টাফ মনে হচ্ছে, আমার মতে টাফ বলে কিছু না, যেই জিনিসটা আমরা পারি সেটা ইজি, যেই জিনিসটা পারি না সেটাই টাফ, তাই তো? এই কথাতে যদি কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। যে টাফ বলে কিন্তু কোনো কিছু হয় না, যে জিনিসটা তুমি জানবে না, একটা সামান্য জিনিস, ঠিক আছে? হয়তো এক কথায় একটা সামান্য একটা প্রশ্নের উত্তর, সেই জিনিসটা যদি তুমি না জানো, কোনো দিনও সেটা পড়োনি, তাহলে অবশ্যই ভাববা যে টাফ, আরে ভাই এটা কোথার থেকে দিয়েছে, সিলেবাসেই ছিল না। তো সেটা সিলেবাসে ছিল না এরকমই তোমাদের মনে হবে, কিন্তু যখন তুমি প্রশ্নটা হয়তো বেশ কয়েকবার পড়েছো, বা ছোটোবেলাতে পড়েছো, বা প্রিপারেশন নেওয়ার সময় পড়েছো, তখন তোমার কি মনে হবে যে হ্যাঁ, এই প্রশ্নটা পড়েছি, এটা ইজি। আর যেটা তুমি পারো নাই, বা যেটা জানো না, যেটা সম্পর্কে, সেটা তোমার জন্য টাফ, তাই তো? তো এভাবে প্রত্যেকটা জিনিস আমাদের জানতে হবে। তো একইভাবে আমাকে এক ভাই বলল যে সে নাকি কিছু কিছু ম্যাথস যেগুলো বলে টাফ, তো টাফ বলে কিছু নেই ভাই। যেই ম্যাথগুলো তুমি প্রিপারেশন এর সময় তুমি প্র্যাকটিস করোনি, বা যেটা তোমার সম্পর্কে তোমার জানা নেই, তুমি করো নাই সেই চ্যাপ্টারগুলো, সেগুলো অবশ্যই তোমার অজানা, তো সেই ক্ষেত্রে তুমি জানছো না সেটা, তাই তো? তো এক্ষেত্রে কি হচ্ছে, তোমাকে নতুন করে সেটা জানতে হবে, সেই চ্যাপ্টারটাতে কী বলেছে, চ্যাপ্টারটার কী কী সূত্র আছে সেগুলো জানতে হবে, কীভাবে ম্যাথসগুলো হয় সেগুলো জানতে হবে। তারপরে সেগুলো নিয়ে বিভিন্ন টাইপসগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে সেই চ্যাপ্টারটা তোমার কাছে ফ্যামিলিয়ার, অর্থাৎ পরিচিত হয়ে যাবে, তারপরে কোনো অসুবিধা হবে না, তাই তো? তো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো এখন গুগলের কয়েকটা বিশেষত্ব আমি বলে দিচ্ছি, যেগুলো তোমরা অনেকেই জানো না, অনেকে কাজে লাগাও না, হয়তো জানো বা জানো না, কিন্তু অনেকেই কাজে লাগাও না, যেগুলো তোমার ফোন তো সবার কাছেই আছে স্মার্টফোন, না হলে ভিডিওটা দেখতে পারতেন না। তো স্মার্টফোনে কিছু কিছু জায়গায়
খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে যেগুলো আমরা পড়াশোনার ক্ষেত্রে ইউজ করতে পারি। আমি সেলফ স্টাডি করতাম, তোমাদেরকে এর আগে বলেছি। তো সেলফ স্টাডির ক্ষেত্রে এগুলো কাজে লাগে। যেরকম গুগল ম্যাপ, গুগল আর্থ বলে একটা আছে, সেখানে গুগল আর্থ থেকে গুগল ম্যাপটা তোমরা দেখে নিতে পারো। আর গুগল থেকে ইন্ডিয়ার ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ আর পশ্চিমবঙ্গের ম্যাপ, এগুলো তোমরা ডাউনলোড করে নেবে। কোথায় কোন রাজ্য আছে, কোথায় কার সাথে কানেক্টেড, কতগুলো রাজ্য আছে, এগুলো টোটালটা দেখবে, ডেলি দেখবে, শিখবে, মুখস্থ করবে। তারপরে ব্ল্যাঙ্ক ম্যাপ পাওয়া যায়, তখন নিজে নিজে সেটা ফিল করার চেষ্টা করবে যে কোথায় কোন রাজ্য, রাজস্থান কোথায় আছে, কেরল কোথায় আছে, অন্ধ্রপ্রদেশ কোথায় আছে, অরুণাচল প্রদেশ কোথায় আছে, গোয়া কোথায় আছে, সিকিম কোথায় আছে, ত্রিপুরা কোথায় আছে। তো এভাবে জানবে। তারপরে যে কোনো প্রশ্ন যেটা তুমি পারছো না সেটা তুমি গুগলে সার্চ করবে, গুগলে লিখবে, বা গুগল ভয়েস বলে একটা আছে, যেখানে গুগলে তুমি কিছু বলবে সেটা অ্যান্সার চলে আসবে। বা গুগল ক্যামেরা বলে আরও একটা জিনিস আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার জীবনে খুবই কাজে লেগেছে আমার প্রিপারেশনের ক্ষেত্রে। গুগল ক্যামেরা দিয়ে কি হয়, তুমি একটা ছবি তুলে পাঠিয়ে দিলে ওই ছবিটা টোটাল যা যা রিলেটেড আছে সেটা চলে আসবে। কোনো কোশ্চেন থাকলে সেটা সলিউশন চলে আসে। ধরো হিন্দিতে বা ইংলিশে কোনো কিছু একটা আছে, সেটা তুমি ট্রান্সলেট করতে পারছো না, সেটা গুগলে করো, সেখানে গুগল ট্রান্সলেটার বলে আরও একটা জিনিস আছে, গুগলের মধ্যেই ফিচার্সটা আছে, ঠিক আছে? তো সেই ট্রান্সলেট করতে পারবে। ধরো ইংলিশের কিছু একটা জিনিস ট্রান্সলেট করতে পারছো না, সেটা টোটালটা ট্রান্সলেট হয়ে আসবে। হিন্দি কিছু পারছো না, ট্রান্সলেট হয়ে আসবে। যে কোনো ছোটো ছোটো শর্ট প্রশ্ন তুমি গুগলকে বলো, মাইক দিয়ে গুগল মাইকে বলো, সাথে সাথে চলে আসবে। এছাড়া যারা যারা সেলফ স্টাডি করছো তারা একটা কোচিংয়ে ভর্তি হয়ে যায়, বেশি না হলেও 6-7 মাস না করলেও আপাতত 2 থেকে 3 মাসের জন্য, 2 থেকে 3 মাসের জন্য বা ম্যাক্সিমাম 4 মাসের জন্য কোনো একটা কোচিংয়ে ভর্তি হও। একটা ভালো অভ্যাস তৈরি হবে। তার সাথে সাথে সেখানে তোমরা জানতে পারবা, যেই ম্যাথসগুলো পারছো না সেখানে একটা গাইড পেয়ে যাচ্ছ, সেই গাইডটাকে তুমি বলবা যে স্যার এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি পারছি না, তো সেই অ্যান্সারগুলো তোমাকে বলে দেবে, করে দেবে এবং সলিউশনগুলো করে দেবে। তখন তুমি জানতে পারবা যে ও আচ্ছা এইভাবে হচ্ছে, আমি তো পারতামই অঙ্কটা, তখন এই ধরনের মনে হবে। রিজনিংয়ের ক্ষেত্রেও সেম। জিকে তুমি নিজে পড়তে পারবা, কোনো একটা পার্টিকুলার টপিক লাইক সংবিধানের যে ধারাগুলো আছে, বা সংবিধানের যে পার্টগুলো আছে, 22টা যে পার্ট আছে সেটা নিয়ে, বা রাষ্ট্রপতি সম্পর্কে, সেটা নিয়ে তুমি ইউটিউবে সার্চ মারো, ইউটিউবে সার্চ মারো। অন্যান্য হাবিজাবি ভিডিও না দেখে ইউটিউবে এই ভিডিওগুলো দেখো। মানুষের চোখ নিয়ে খান স্যারের একটা খুব সুন্দর ভিডিও আছে, খান স্যারের প্রচুর ভিডিওস আছে, অ্যাভেলেবেলস আছে ওনার চ্যানেলে, ভালো ভালো টপিক নিয়ে, সেখান থেকে ভালো তুমি নলেজ গেন করে নিতে পারবে। তো এই জিনিসগুলো কাজে লাগাও, ইউটিউবটাকে কাজে লাগাও। ইন্টারনেটের মধ্যে ইন্টারনেটের যে সুবিধাগুলো, ফায়দাগুলো, সেগুলো বলছি। ওই নাচ গান, কে কোমর দোলাচ্ছে, কে কী করছে, ওগুলো দেখলে পরীক্ষায় পাশ করতে হবে না। পরীক্ষায় পাশ করতে চাইলে ইউটিউবে যা প্রশ্ন আসে ইউটিউবে মারো, অ্যান্সার পাবাই। গুগলে মারো, পাবাই। একটা টপিক লাইক সালোক সংশ্লেষ মেরে দাও, চলে আসবে। রেচন, ভিটামিন, হরমোনস চলে আসবে। হাফ লাইফ পিরিয়ড অফ এলিমেন্টস চলে আসবে। মৌলিক যে ধাতুগল্প বা যা যা আছে, অ্যাক্সিড যা যা আছে, সেগুলো মেরে দাও, চলে আসবে, ঠিক আছে? তারপর হচ্ছিলো যেরকম ভূমিকম্প থেকে শুরু করে, বৃষ্টিপাত থেকে শুরু করে, ভারতের পরিবহন ব্যবস্থা, ভারতের জনসংখ্যা, এগুলো নিয়ে, এই টপিকগুলো নিয়ে পড়ো। সুন্দর করে আপডেটও পেয়ে যাবে। তার সাথে সাথে তুমি ইউটিউবে যে কিছু কিছু চ্যানেল আছে যারা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেয়, সেগুলো ফলো করো। ডেলি তুমি 20টা-30টা করে কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করো। তোমাকে একবার এক গাদা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে না, ডেলি 20টা করে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সট্রা টাইমে পড়ো সারাদিন। এই জন্যই বলছিলাম যে 12 ঘন্টা 10 ঘন্টা লেগে যায় পড়তে, তোমাকে দিতেই হবে, পাস করতে হলে দিতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে দেখবে যখন ভালো লেগে যাবে না, তখন আর পড়তে ইচ্ছা করবে। আর পরবর্তীতে শুধু তুমি টাইটাই পাস করবে না, তুমি ভালো নাম্বার নিয়ে পাস করবে। তো এই জিনিসগুলোকে কাজে লাগাও। যারা আমাকে জিজ্ঞেস করছিল যে কীভাবে পড়বো বা অনেক কিছু, তুমি কোন জিকে বুকস ফলো করতাম, আমি লুসেন্ট পাবলিকেশনের জিকে, লুসেন্টেরই রিজনিং আর ম্যাথস ফলো করতাম। তাছাড়া চঞ্চল ঘোষের বইটাও ছিল, আরও কিছু পুরানো ওই স্কুলের বইগুলো ফলো করতাম, কিন্তু মেনলি আমি লুসেন্টের বইগুলোই ফলো করতাম। সেটা যেহেতু হিন্দি ভার্সন আর ইংলিশ ভার্সনে আছে, যাদের হিন্দি আর ইংলিশ সুবিধা হয় তারা পড়তে পারো। এক্সাম আমি বাংলা ভার্সনেই দিয়েছি, বাট আমার হিন্দিটা আমার সুবিধা হয়। ছোটোবেলায় আমি হিন্দি পড়েছিলাম ক্লাস 1, 2, 3-তে, হ্যাঁ, যেহেতু আমি কেভিতে পড়তাম, কেন্দ্রীয় বিদ্যালয়, তো আমার হিন্দিতে অসুবিধা হয়নি। আর লুসেন্টটা পড়ার এটাই কারণ লুসেন্টে প্রচুর তথ্য, প্রচুর অনেক প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে, অন্যান্য বইয়ে তুমি খুঁজে পাবা না, সেগুলো তুমি মোটামুটি লুসেন্টে পেয়ে যাবে। তো যাই হোক, এগুলোই বলার ছিল। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হবে। আরও কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো কমেন্ট সেকশনে, আমি অবশ্যই উত্তর দিব বা ভিডিও আকারে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এতখানি থাক। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকো, প্রিপারেশন চালিয়ে যাও। খুব সামনেই পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর 2024 যেটা আছে, খুব তাড়াতাড়ি প্রিলিমসটা হবে। আর কনস্টেবলের তো 1 and only এক্সাম।
পরীক্ষা তোমাকে ভালো মতো দিতেই হবে, কারণ কম্পিটিশন হাই হতে চলেছে, তোমরা সকলেই জানো। কাট অফটা মোটামুটি জেনারেলদের জন্য 60 ধরে রাখো, 60-62 ধরে রাখো, ঠিক আছে? টোটাল মানে ইন্টারভিউ মিলে আর কি। আর 85-এর মধ্যে মিনিমাম তোমাদের 50+ পেতেই হবে এবার, জেনারেলদের জন্য 50+ টু 55+ পেতেই হবে, ঠিক আছে? এর নিচে মানে তুমি 60 টার্গেট করে চলো, ভালো হবে, খারাপ হবে না। তোমার খারাপের জন্য বলছি না যে এত কাট অফ যাবে দাদা, না, 60 টার্গেট করে চলো না, কি আছে, পড়ো একটু একটু টাইম বেশি দাও, 6 ঘন্টার জায়গায় 10 ঘন্টা পড়ো, ঠিক আছে? সবাই সাকসেসফুল হও এই আশা রাখি, ভগবানের কাছে প্রার্থনা করি। জয় হিন্দ।